সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিশ্লেষণ বিবরণী বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তার ধারাবাহিকতায় সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় কি ক্লাসটা চলতে থাকবে। তো দেখো, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম আর্থিক বিবরণী কি, অনুপাত বলতে কী বোঝো, অনুপাত বিশ্লেষণ কী এবং তারল্য অনুপাতের সূত্রগুলো লিখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লাভ বা উপার্জন ক্ষমতা অনুপাত। লাভ বা উপার্জন ক্ষমতা অনুপাত সমূহ। আমি বারবার বলেছি যে তোমরা সূত্রগুলো যখন লেখাবো তখন খাতাতে একটু লিখে রাখবা। এই সূত্রগুলোই তোমার অঙ্কে, প্রতিটা অঙ্ক যখন তোমরা করবা, আমরা করাবো, তখন এই সূত্রগুলোই কি কাজে লাগবে। আর আমি ক্লাস শেষ হওয়ার পর একসাথে সূত্রগুলো কম্বাইন তোমাদের দেওয়ার কি চেষ্টা করব স্ন্যাপ আকারে। এখন তোমরা ক্লাস করার সময় অবশ্যই খাতাতে লিখে রাখবা। তো আমরা তারল্য অনুপাত বা সক্ষমতা অনুপাতে কিছু সূত্র শিখেছি। আজকে আমরা শিখব লাভ বা উপার্জন অনুপাত সমূহ। তো প্রথম যে সূত্রটা, মোট লাভ অনুপাত। মোট লাভ কারবারে যে মোট লাভ, আমরা জানি যে আর্থিক বিবরণী প্রথম যে অংশটা বেরোয়, রেজাল্টটা বেরোয়, তার মোট লাভ। মোট লাভের সূত্র হচ্ছে, মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। মোট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। এখন এটার আদর্শ মান কত? 20% থেকে 30%। অর্থাৎ 20% থেকে 30%-এর মধ্যে যদি এটার রেজাল্টটা বের হয়, তাহলে কারবারের মোট লাভের অবস্থাটা খুব ভালো। আর 30% বেশি হলেও কি ভালো হয়, কিন্তু আদর্শ মান হচ্ছে 20 থেকে 30% যদি প্রতি বছর প্রফিট করতে পারে, তাহলে এটা একটা আদর্শ প্রফিট অনুপাত। তো মোট লাভ বা মোট লাভ অনুপাতের সূত্রটাকে একটু মেমোরাইজ করো, মোট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। মোট লাভ অঙ্কে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমরা বের করার প্রসিডিউর কি অঙ্ক করার সময় পেয়ে যাব। নিট বিক্রয়, মোট বিক্রয় না, নিট বিক্রয়। তো নিট বিক্রয় আমরা কীভাবে বের করি? মোট বিক্রয় থেকে যদি ফেরত বাদ দিই, বাট্টা বাদ দিই, তাহলে যেটা বেরোবে এটা হচ্ছে নিট বিক্রয়। আর অঙ্কে যদি ফেরত বাট্টা না থাকে, তাহলে মোট বিক্রয়টাই কি নিট বিক্রয়। নিট বিক্রয়ের মানে কি? বিক্রয় থেকে বিক্রয় মাইনাস নিট বিক্রয় বের করার সূত্র কি? মোট বিক্রয় মাইনাস ফেরত মাইনাস কি বাট্টা বা কারবারি বাট্টা। এটা বাদ দেওয়ার পর যদি ফেরত বা বাট্টা না থাকে, মোট বিক্রয় যত, নিট বিক্রয় কি তত। দেওয়ার পর উপরে থাকবে কি মোট লাভ। মোট লাভকে 100 দিয়ে গুণ করে নিট বিক্রয় অ্যামাউন্ট দিয়ে যদি ভাগ করি, বেরোবে 20 থেকে 30%-এর ভিতরে হলে আদর্শ মান ঠিক আছে, কিন্তু 20% নিচে আসলে কি কারবারের লাভ সন্তুষ্টজনক নয়। এরপর যে 2 নম্বর সূত্রটা, তা হচ্ছে নিট লাভ অনুপাত। নিট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। মোট লাভ অনুপাত যদি হয় মোট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100, আর নিট লাভের অনুপাত হবে নিট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। তাহলে আমরা জানি কারবারে একটা রেজাল্ট প্রথমে বের হয় মোট লাভ দিয়ে মোট লাভ অনুপাত, আর পরবর্তীতে একটা রেজাল্ট বের হয়, তা হচ্ছে নিট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। নিট লাভ দেওয়া থাকবে আমার অঙ্কে, না দেওয়া থাকলে অনেক মোস্ট অফ দ্য টাইম দেওয়াই থাকবে। আর নিট বিক্রয় হচ্ছে বের করার প্রসিডিউর হচ্ছে মোট বিক্রয় থেকে ফেরত বাদ বাট্টা বাদ। আর যদি ফেরত বাট্টা না থাকে, মোট বিক্রয় মানেই নিট বিক্রয় ইন্টু 100। এরপর 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা সম্পর্কে আমরা শিখবো, এটা হচ্ছে পরিচালন অনুপাত। পরিচালন অনুপাত। পরিচালন অনুপাতের সূত্র হচ্ছে পরিচালন ব্যয় বাই নিট বিক্রয় ইন্টু 100। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী তোমরা নবম দশম শ্রেণীতে করেছো, ইন্টারমিডিয়েটের প্রথম পত্রে কি আমি চার্ট আকারে তোমাদের করিয়েছি। সেখানে ব্যয়গুলো ছিল কি পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, পরিচালনায়, অপরিচালনায়। তো পরিচালন অনুপাত যখন বলবে পরিচালন ব্যয় বাই নিট বিক্রয় ইন্টু 100। তো তুমি পরিচালন ব্যয় সম্পর্কে কি তোমরা জানো, পরিচালন ব্যয়গুলো কী কী। সেই পরিচালন ব্যয়গুলো এখানে উপরে হবে, আর নিচে হবে নিট বিক্রয় ইন্টু 100। এই 3টা সূত্র একটু ভালোভাবে দেখো। প্রথমত 3টা মুখস্থ করবা, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালন অনুপাত। আচ্ছা,
এরপর 3 নাম্বার যে সূত্রটা, এটা হচ্ছে 3 গেল, এটা 4 নাম্বার সূত্রটা হচ্ছে তোমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের, ওই পাশে জায়গা নিয়েছে, আমি নিচে সূত্রটা লিখি, তোমরা তো এভাবে লিখো, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এটা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হতে পারে এরকম: সুদ ও কর পূর্ব নিট লাভ, নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন ইন্টু 100। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে শুধু কর পূর্ব। শুধু কর পূর্ব মানে কি, আমরা জানি কারবারের মোট লাভের পর আস্তে আস্তে কি পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় বাদ যায়, পরিচালন আয় যোগ হয়, অপরিচালন ব্যয় বাদ যায়, অপরিচালন আয় যোগ হয়, এর পরবর্তীতে বের হয় তোমার নিট লাভ। সে নিট লাভের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সুদ এবং কর পরিচালনের ভিতরে। তো সুদ অপরিচালনে তোমার সুদ এবং কর পূর্ব মানে সুদ এবং কর ছাড়া বাদ দেওয়ার পূর্বে, মানে নিট লাভের সুদ এবং কর বাদ দেওয়ার পূর্বে যে নিট লাভটা ছিল এটা উপরে হবে, নিচে হবে বিনিয়োজিত মূলধন ইন্টু কত 100। নিট লাভ না, নিট লাভের সুদ এবং কর বাদ দেওয়া ছাড়া যে নিট লাভটা, শুধু কর বাদ দিব না, এটা ছাড়া যে নিট লাভটা এটা উপরে হবে, নিচে হবে বিনিয়োজিত মূলধন ইন্টু কত 100। এরপর 5 মালিকানা তহবিল, তহবিলের উপর মুনাফার হার। মালিকানা তহবিলের উপর মুনাফার হার। এক্ষেত্রে সুদ ও কর পরবর্তী নেট মুনাফা, নিচে হচ্ছে মালিকানা তহবিল, আর এখানে হচ্ছে 100। একটু খেয়াল করো, বিনিয়োজিত মূলধন আয়ের অনুপাতে শুধু কর পূর্ব আর এটা শুধু কর পরবর্তী, অর্থাৎ শুধু কর বাদ দেওয়ার পরে, যেটাকে আমরা এক কথায় বলি নিট মুনাফা। নিট মুনাফা বেরোয় শুধু কর বাদ দেওয়ার পরে। শুধু কর বাদ দেওয়ার পরে যে শুধু কর না লিখলো, নিট মুনাফা যে অ্যামাউন্টটা সেটাই কি তোমার শুধু কর পরবর্তী নিট মুনাফা। আর শুধু কর পূর্ব নিট মুনাফা মানে নিট মুনাফার সাথে সুদও যোগ এবং করও কি যোগ হওয়ার পরে যেটা, আর এটা হচ্ছে শুধু কর বাদ দেওয়ার পরে পরবর্তীতে নিট মুনাফা যেটা, নিচে মালিকানা তহবিল ইন্টু 100। এবার দেখো এখানে মালিকানা তহবিল কিভাবে বের করবা। মালিকানা তহবিল বের করতে হলে তোমাকে জাস্ট কারবারে একটা মূলধন থাকবে, এটার নাম হচ্ছে সাধারণ মূলধন। এরপর আরেকটা মূলধন থাকতে পারে অগ্রাধিকার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন থাকতে পারে। এরপর সাধারণ সঞ্চিতি, সাধারণ মূলধন, এরপর কি অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি প্লাস অবন্টিত মুনাফা মাইনাস অলিক সম্পদ। দেখো মালিকানা তহবিল বের করার সূত্রটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন, যদি অগ্রাধিকার থাকলে থাকতে পারে, না থাকতে পারে সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি প্লাস অবন্টিত মুনাফা মাইনাস অলিক সম্পদ। এখন অঙ্কে সাধারণ মূলধনও দেওয়া থাকবে, অগ্রাধিকার শেয়ার মূলধন থাকলে থাকবে, সাধারণ সঞ্চয় থাকবে, অবন্টিত মুনাফা থাকবে। অলিক সম্পদটা কি এটা তোমাদেরকে একটু জানতে হবে। অলিক সম্পদ, অলিক সম্পদ বলতে এরকম কোনো সম্পদ, আসলে এটা এক প্রকারের ব্যয়, কিন্তু এটাকে সম্পদ হিসাবে কি করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। ব্যয় হওয়ার পরও এটাকে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হচ্ছে। যেমন হতে পারে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কি, যখন একটা কারবার এস্টাবলিশড করে তখন শুরুতে কিছু খরচ হয়, যে খরচগুলো যেমন তোমার কাগজপত্র রেজিস্ট্রেশন করা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় দেখা যায় কাগজপত্র তৈরি করা, এবং অনেক জায়গায় যেই টাকা খুচরা কিছু টাকা পয়সা যাচ্ছে কিন্তু আসলে এইগুলো দিয়ে কোনো সম্পদ হচ্ছে না, ব্যয় হয়ে যাচ্ছে, সেই সম্পদগুলো হচ্ছে প্রাথমিক খরচ।
তাহলে যদি ওইটা ব্যয় কিন্তু তারপর এটা সম্পদ হিসাবেই কী করা হয়, লিপিবদ্ধ করা হয়। তারপরে আরেকটা নাম হচ্ছে শেয়ার অবহার, আরেকটা অলিক সম্পদ হচ্ছে কি ঋণপত্রের অবহার, আরেকটা নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় নামে যদি কোনো প্লাস অবলেখকের দস্তই, মানে শেয়ার অবলেখক কারা, যারা মানে শেয়ার বিক্রি করার দায়িত্ব থাকে বিভিন্ন কমিশনপ্রাপ্ত লোকজন, তাদেরকে বলা হয় অবলেখক, তাদের দস্তরি বা মজুরি, এটাও এক ধরনের কি অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদগুলো হচ্ছে প্রাথমিক খরচে বলি শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, অবসমন্বিত ব্যয়, অবলেখকের দস্তরি, সব আইটেম থাকবে তা না, এখান থেকে যা যা থাকবে সেগুলো অলিক সম্পদ হিসেবে বাদ যাবে, আর যোগ হবে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিত, অবণ্ডিত মুনাফা যোগ করে সেখান থেকে অলিক সম্পদ বাদ দিলে বের হবে তোমার মালিকানা তহবিল, আর উপরে থাকবে নিট মুনাফা। নিট মুনাফা সুদ কর পরবর্তী হলে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ যে নিট মুনাফাটা থাকবে এটাই সুদ কর পরবর্তী ইন্টু 100। তো এই যে আমরা 5টা সূত্র এখানে ভালোভাবে শিখলাম, একটা হচ্ছে মোট লাভ অনুপাত, একটা হচ্ছে নিট লাভ অনুপাত, এরপর হচ্ছে পরিচালন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, আর একটা হচ্ছে মালিকানা তহবিল অনুপাত, এটা হচ্ছে লাভ উপার্জন ক্ষমতা অনুপাত। এর আগে আমরা 3টা সূত্র শিখেছি, একটা হচ্ছে চলতি অনুপাত, আরেকটা হচ্ছে তারল অনুপাত, আরেকটা ছিল তোমার কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, সেটা ছিল তারল অনুপাতের সূত্র। মোটামুটি আমরা 8টা সূত্র প্রায় 2টা ক্লাসে শিখে ফেলেছি। এর পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আরও কিছু সূত্র শিখব, কারণ এই চ্যাপ্টারের সূত্র যদি তুমি পারো সহজে অঙ্কগুলো কি বিশ্লেষণ করতে পারবা। সবাই খাতায় অঙ্কগুলো সূত্রগুলো তুলে শিখতে থাকো। ধন্যবাদ।